জানানো হয়। সুরাইয়া মুন্নি, RTV, ঢাকা। সরকারের ভেতরে থেকে জাতীয় পার্টির নতুন জোট করার কোনো যুক্তি দেখছে না বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই জোটের মাধ্যমে সরকারের বিরোধিতা সম্ভব নয়। বিএনপির প্রতি প্রচন্ড ভীতির কারণে সরকার বিএনপি ফোবিয়ায় ভুগছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। দীর্ঘদিন পর রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এই কর্মী সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো একাদশ নির্বাচন করার ষড়যন্ত্র করছে সরকার। বোকার মতো বিএনপি সরকারের ফাঁদে পা দেবে না বলেও মন্তব্য করেন তিনি। মহাজোটে থেকে নতুন জোট করায় এরশাদের সমালোচনা করেন ফখরুল। বিরোধী দল তার একটা জোট গঠন করেছে, 59টি দলের জোট, এর মধ্যে মাত্র 2টা জোট নাকি নিবন্ধিত আর বাকি সবটা তৈরি করা, যারা নিজেরাই বিরোধী দল নয়, তিনি নিজে সরকারের বিশেষ দূত হয়েছেন, তারা আবার সরকারের বিরোধিতা করবেন। জোট তৈরি করেছেন মহাজোটের মধ্যে থেকে। জাতীয় পার্টি কিন্তু এখনো মহাজোটের মধ্যেই আছে, এখনো সিদ্ধান্ত নিতে পারেনি যে তারা কি মহাজোট থেকে বেরিয়ে আসবে কি বেরিয়ে আসবে না। বিএনপির ভিশন 2030 নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের জবাব দেন তিনি। বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগই মানুষের সাথে প্রতারণা করে। আমরা ভিশন 2030 অর্থাৎ 2030 সালে বিএনপি কি করবে, যখন দেশের মানুষকে নতুন করে বাঁচার জন্য আবার স্বপ্ন দেখাবেন, তখন আপনার সঙ্গে ধাপ্পাবাজি করছেন। কারণ আপনারা ধাপ্পাবাজি রাজনীতি করেই এসছেন, মানুষকে প্রতারণা করেই আপনার বারবার ক্ষমতায় এসেছেন। সবসময় বিএনপি ফোবিয়াতে ভোগেন কেন? একাকারও সরকারের সাথে আতাত করে আওয়ামী লীগ এখনো টিকে আছে দাবি করে মির্জা ফখরুল বলেন, আর বেশি দিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে অস্তিত্ব সংকটে পড়বে দেশ। এই দেশের কোনো অস্তিত্ব থাকবে না। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। পুলিশ নয়, বিএনপি নেতারাই নিজ দলের কর্মসূচিতে বাধা দিচ্ছে, এমন অভিযোগ এনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলটির নেতাকর্মীরা একে অন্যকে বিশ্বাস করে না, তাই সরকারের এজেন্ট বলে গালি দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এক অনুষ্ঠানে ছাত্রলীগে বিশৃঙ্খলার জন্য কমিটি স্থগিত করা প্রকৃত সমাধান নয় বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী গ্রন্থ কারাগারের রোজ নামচা পুস্তকটি নিজ দলের নেতাকর্মীদের মধ্যে বিতরণের উদ্যোগ নেয় ছাত্রলীগ। বই পড়ে দেশের জন্য আত্মত্যাগে নিজেদের প্রস্তুত করতে নেতাকর্মীদের আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ছাত্রলীগে আঞ্চলিকতা ও গ্রুপিং এর কাছে ত্যাগী নেতারা যেন জিম্মি না হয়, নেতাদের সেদিকে খেয়াল রাখতে বললেন তিনি। কমিটির ভিতরে ছোটখাটো সমস্যা হয়, বড় সমস্যা কেন কমিটি স্থগিত করতে? যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা, যদি বেশি অপরাধ করে কঠিন শাস্তি। বিএনপি মহাসচিবের 300 আসনে 900 প্রার্থী প্রস্তুত আছে, এমন বক্তব্যের সমালোচনাও করেন তিনি। 300 সিটে 900 জন প্রার্থী, ফলাফল কি? আজকেও আছে মারামারি, পুলিশ বাধা দিচ্ছে। এইসব কথা না বলে স্বীকার করুন, আপনারা নিজেরাই নিজেদের বাধা দিচ্ছেন, নিজেরাই নিজেদের বাধা দিয়ে নিজেদের সভা পণ্ড করছেন। এদিকে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ অভিযোগ করেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে তথাকথিত সুন্দরবন রক্ষা কমিটি। এটি আসলে সুন্দরবন রক্ষা নামে জাতীয় কমিটির নামে জাতীয় ভয় দেখানো কমিটি হয়ে গেছে কিনা, এটা একজন প্রশ্ন করবে। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। অপপ্রচার মোকাবিলা ও তরুণদের কাছে টানতে সরকারের উন্নয়ন কাজের প্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসদ সদস্যদের সক্রিয় হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি নতুন কার্যালয় কর্মশালায় তিনি আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন শরীয়ত খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সংসদ সদস্যদের ভূমিকা শীর্ষক কর্মশালার আয়োজন করে আওয়ামী লীগ।
3 দিনব্যাপী কর্মশালায় প্রতিদিন 50 জন করে মোট 150 জন সংসদ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। পরশুদিন 9 মে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো মানুষের কাছে প্রচারের আহ্বান জানান তিনি। আমাদের বিরুদ্ধে অপপ্রচারকে মোকাবেলা করতে হলে আমাদের নিজেদের প্রচার করে যেতে হবে। যারা ওই ফাঁকিবাজ, যারা টাউট, তারা নিজেদের ঢোল পিটাতে খুব পারে, কিছু না করেই তারা ঢোল পিটায়। এত কিছু করে ফেলেছি, তবে যারা পরিশ্রম করতে জানে, যারা সৎ, আমরা একটু লজ্জা পাই। সেই লজ্জা পেলে কিন্তু হবে না, আমাদের জোর গলায় বলতে হবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার, সেটার মোকাবেলা করতে হবে, আর আমরা কি করছি সেটা বারবার বলতে হবে। বিএনপির ভিশন 2030 এর কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এখন আবার দেখছি আমাদের দেখা দেখি, পাল্টাপাল্টি, লোক দেখানো আর একটা ভিশনের কথা শুনতে পাচ্ছি, সেটা নাকি ভিশন 2030। এর লক্ষ্যটা কি? এর লক্ষ্য হচ্ছে হাওয়া ভবনের মতো আরেকটা খাওয়া ভবনের ভিশন। কর্মশালায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, ব্যবস্থাপনা প্রশিক্ষণের পাশাপাশি এই মাধ্যম ব্যবহার করে কিভাবে মানুষের সাথে যোগাযোগ বাড়ানো যায় তা প্রশিক্ষণ দেওয়া হয়। শরীয়ত খান, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে 10ম জাতীয় সংসদে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্যরা অংশ নেন। সভায় আগামী নির্বাচনকে সামনে রেখে জনসম্পৃক্ততা বাড়াতে সংসদ সদস্যদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সরকারের উন্নয়ন জনসম্মুখে তুলে ধরতে পদক্ষেপ নেওয়ার প্রতিও জোর দেন সংসদ নেতা শেখ হাসিনা। এবারে অন্যান্য প্রসঙ্গ। আগাম বন্যায় দুর্বিষহ জীবন পার করা হাওড়বাসীদের বাঁচাতে বিভিন্ন মহল থেকে বন্যা কবলিত হাওড়াঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সহ 7 কর্মকর্তা সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে অনিয়মের কথা স্বীকারের পর তাদের শাস্তির দাবিও উঠছে জোরে সোরে। জুলহাস কবিরের রিপোর্ট। হঠাৎ করেই লন্ডভন্ড ছবির মতো সাজানো গোছানো সুনামগঞ্জের হাওড়। বৃষ্টি, পাহাড়ি ঢল ও সময় মতো বাঁধ মেরামত না করায় ফসল রক্ষা বাঁধ ভেঙে আগাম বন্যায় বিপর্যস্ত হাওড়বাসী। বন্যার পানিতে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর ফসলি মাঠ। দূষণে মরে শেষ হাওড় অর্থনীতির প্রধান শক্তি মাছ। দুবেলা দুমুঠো খাবারের অভাবে বেশিরভাগ বাসিন্দা পার করছেন দুর্বিষহ জীবন। এখন তো মহাবিপদে কিস্তিটা মাঠ আর এগুলো সাবধানে থাকি, চালিয়া টিং দিয়া মেঘ করে আমার আর গরমে দিব। বন্যার পানি সপ্তাহ পেরিয়ে মাস গড়িয়ে স্থায়ী হলেও এখনো হাওড়া অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করা হয়নি। ফলে সব হারানো মানুষগুলোর কাছে পৌঁছানো যাচ্ছে না পর্যাপ্ত ত্রাণ। আমরা কোনো কিছুই পাইছি না, আমরা কি করে বাচ্চাগুলো নিয়ে চলি। হাওড়বাসীর সঙ্গে একাত্মতা জানাতে গেল মাসের শেষ দিনে প্রধানমন্ত্রী ছুটে যান সুনামগঞ্জের সাল্লায়। এতে আশার আলো দেখতে পান ক্ষতিগ্রস্তরা। এর পারবে মিলন রানী দাস। চরম দুর্দশায় হাওড়বাসীর যখন নাবিশ্বাস উঠেছে তখন টক অব দ্য কান্ট্রি হয়ে ওঠে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের বিদেশ সফর। আবার দুর্নীতি দমন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে অনিয়মের কথা স্বীকারও করেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জাহাঙ্গীর কবির সহ 7 কর্মকর্তা। এরপরই সব মহলে দাবি ওঠে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার। এই বাঁধ নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ কাজে পানি উন্নয়ন বোর্ডের প্রচণ্ড গাফিলতি ছিল। ডিজি থেকে শুরু করে প্রায় সবাই স্বীকার করেছেন যে আসলে পানিতে বাঁধ ডুবে গিয়েছে এবং ডুবে যাওয়ার কারণে বাঁধগুলো আমরা কখনোই আর মেজারমেন্ট করতে পারি না ফিজিক্যালি, এবং এইভাবেই চলে আসছে। চরমভাবে ব্যর্থ হয়েছে এখানে প্রকল্প বাস্তবায়ন করা, মনিটর করা এবং কাজ আদায় করা। এদিকে বন্যা কবলিত এলাকা ঘুরে এসে সংবাদ সম্মেলন করে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানালেন সিপিবি ও বাসদ নেতারা। অবিলম্বে হাওড় এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করতে হবে। সার সহ কৃষি উপকরণ এবং সুদমুক্ত কৃষি ঋণ প্রদান করতে হবে। পানি উন্নয়ন বোর্ডের 6 জন কর্মকর্তা, এই সময়টাই হলো সবচেয়ে দুর্যোগের সময়। তখন এইখানে 24 ঘন্টা তাদের অন নোটিশ থাকা প্রয়োজন। এটা না থেকে কিভাবে যে তারা এই সময়টায় বিদেশ সফরে গেলেন, এটা ভাবতেও আমাদের অবাক হতে হয়।
এবং চরম দায়িত্বহীনতা। জুলহাস কবির, RTV, ঢাকা। গৃহঋণের সুদের হার 3% মধ্যে আনতে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সকালে রাজধানীর ঢাকা ক্লাবে জাতীয় অর্থনীতিতে আবাসন খাত শীর্ষক আলোচনায় এ আশ্বাস দেন মন্ত্রী। অনুষ্ঠানে ঢাকাকে সুপরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সরকার ও বেসরকারি খাতকে সমঝোতার মাধ্যমে কাজ করার পরামর্শ দেন আলোচকরা। সেলিম মালিকের রিপোর্ট। প্রায় 2 কোটি মানুষের বসবাসের নগরী রাজধানী ঢাকা। বিশাল জনসংখ্যার চাপ সামলাতে প্রতিনিয়ত যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে প্রতিদিন কাজের সন্ধানে নতুন করে বেড়ে চলছে মানুষের সংখ্যা, যার ফলে ভেঙে পড়েছে পুরো আবাসন ব্যবস্থা। এমন বাস্তবতায় নগর পরিকল্পনাবিদরা ঢাকার অব্যবস্থাপনার জন্য দোষ দেন অদক্ষ প্রকৌশলীদের। দক্ষ প্রকৌশলী, স্থপতি এবং নগর পরিকল্পনাবিদের মাধ্যমে হওয়া উচিত ছিল, সেই জিনিসটা হয় নাই, যার প্রেক্ষাপটে ঢাকা শহরটা পৃথিবীর 8ম জনবহুল শহর, সেই জনবহুল শহরে এখন বসবাসের অযোগ্য হয়ে গেছে। লোন দেওয়া হয় ব্যক্তিকে। একজন 70 বছরের লোক যদি একটি ফ্ল্যাট কিনতে যায়, তার রেঞ্জ হচ্ছে 5 বছর বা 2 বছর। ব্যাংক বুঝতেই চায় না যে উনি মরে গেলে ওনার সন্তান ওই ফ্ল্যাটটি পাবে। ফ্ল্যাটটি বন্ধক রাখা আছে, ওটি কিন্তু বৃদ্ধ হয় নাই। আবাসন খাতে মরার উপর খাড়া ঘা হয়ে দাঁড়াচ্ছে আসছে বাজেটের 15% ভ্যাট। এটি কমানোর পাশাপাশি এ খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার পরামর্শ দেন আলোচকরা। অপ্রতিষ্ঠিত টাকা আমাদের এখানে আবাসন খাত বলেন, শিল্প বলেন, পর্যটন খাত বলেন, এখানে আমাদের নির্দ্বিধায় বিনিয়োগ করার সুযোগ দেন, নাহলে টাকা চলে যাবে বিদেশে। এনবিআর এর সক্ষমতা নিয়ে কি আমরা প্রশ্ন করছি, কেন 32,000 লোককে আমরা বাড়িয়ে এই ট্যাক্স নেটটাকে আমরা বাড়াতে পারি না? শুধুই বিজনেস কমিউনিটির দিকে ফিঙ্গারিং করে বলে দেওয়া হচ্ছে ওয়াই নট ইউ পে দ্য ট্যাক্স। স্টেক হোল্ডারের সাথে সকলের সাথে আলোচনা করে আইনটা তৈরি করে সঙ্গে সঙ্গে তার প্রবর্তনে যাওয়া উচিত। আবাসন সমস্যা নিরসনে আগামীতে প্লট বরাদ্দের পরিবর্তে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনার কথাও জানালেন গৃহায়ন মন্ত্রী। পুরো আমি ডরমেটরিজ করব, আমরা গরিবদের জন্য সেখানে আমি জায়গা রেখেছি, যাতে করে আমাদের সেখানে যারা কাজ করবে, ড্রাইভার এবং কাজের বুয়া, তারা যেন দূরে আসতে না হয়, সেখানে থাকতে পারে। আমরা সেলিম মালিক, RTV, ঢাকা। ঝিনাইদহের মহেশপুরের জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত ঘোষণা করেছে পুলিশ। রাত 8:30টার দিকে ঘোষণা দেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ। তিনি জানান, এই ঘটনায় 2 জঙ্গি নিহত হয়েছেন এবং পুলিশের 2 কর্মকর্তা আহত হয়েছেন। অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন শাটল স্প্লিট। ঘটনাস্থল থেকে 4টি বোমা ও 2টি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক ও তার ছেলেকে আটক করা হয়েছে। জঙ্গি আস্তানার সন্দেহে ভোর থেকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজ্রাপুর গ্রামের বাড়িটিকে ঘেরাও করে অভিযানে নামে পুলিশ। এদিকে জেলা সদরের লেবুতলা গ্রামে ঘেরাও করে রাখা সন্দেহজনক জঙ্গি আস্তানায় সকালে অভিযান চালানো হবে বলে জানায় পুলিশ। অপারেশনটা আমরা সমাপ্ত করেছি, শেষ করেছি। এখানে 2 জন জঙ্গি, তারা আত্মঘাতী এবং আরেকজন সে আমাদের অফিসারদের পর আক্রমণ করে এবং সেই আক্রমণে প্রতিহত করার জন্য, অর্থাৎ বোম নিয়ে সে আক্রমণ করে, সেটা প্রতিহত করার জন্য আমরা পাল্টা ব্যবহার করি এবং 2 জনই মারা যায়। আর আগামীকাল সকাল থেকে বিনা বিরতিতে আমরা সদরের লেবুদিয়া গ্রামের অপারেশনটা, লেবুখালী গ্রামের অপারেশন অব্যাহত চালাবো। 365 জন মাদক ব্যবসায়ীর বিষয়ে ভুল তথ্য দেওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুপুরে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে মাদকের ভয়াবহ আগ্রাসন